প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা চলে যাব সিক্স সেমিস্টারে তোমাদের বাংলায় যে ডিএসই বি পেপারটি পাঠ্য আছে এবং যার বিষয়বস্তু পুরোটাই লোক সংস্কৃতি ও লোক সাহিত্য। সেই লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য এর অন্তর্গত মডিউল 3-এ একটা অংশ তোমাদের পাঠ্য আছে যেটার নাম প্রবাদ। সেই অংশটির মধ্যে আমি আজকে যাব। আশা করব ইতিমধ্যেই তোমরা এই ষষ্ঠ সেমিস্টারে যা যা পড়তে হবে সেই সিলেবাসটা তোমরা পেয়ে গেছো এবং বিশেষ করে বাংলার মধ্যে মডিউল 1, 2, 3-এ কি কি আছে সেটা তোমরা বুঝে গেছো। তাই আমি সরাসরি চলে যাচ্ছি মডিউল 3-এর অন্তর্গত প্রবাদ যে অংশটি আছে সেখানে। শুরুতেই আমি কতগুলো বাক্য বলবো যেগুলোর সঙ্গে তোমরা অতি পরিচিত। যেমন ধরো, অতিভক্তি চোরের লক্ষণ, বা অতি দর্পে হতলঙ্কা। এছাড়াও আরো বেশ কিছু বাক্য আমরা প্রাত্যহিক জীবনে শুনে থাকি বা ব্যবহার করে থাকি। যেমন ধরো, অতি লোভে তাঁতি নষ্ট, বা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এই যে বাক্যগুলো আমি বললাম, এই বাক্যগুলো কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যেমন আমরা শুনে থাকি তেমনি কথায় কথায় আমরা প্রয়োগ করে থাকি। কি কারণে প্রয়োগ করে থাকি? বিভিন্ন তার কারণ আছে। অর্থাৎ হতে পারে এটা একটা সুদীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতার সংক্ষিপ্ততম প্রকাশ, বা হতে পারে যে জায়গাতে যে বিষয়ে অনেক কিছু ব্যাখ্যার দরকার হয়, এই বাক্যগুলির মাধ্যমে, অর্থাৎ এই বুদ্ধিদীপ্ত বাক্যগুলির বুদ্ধিদীপ্ত প্রয়োগে আমরা অতি অল্প কথা থেকেই বিষয়টি পরিস্ফুট করতে পারি খুব জোরালো ভাবে। হ্যাঁ, ঠিক এইগুলো কি বলা হচ্ছে? প্রবাদ। এই প্রবাদ সম্পর্কে আজকে আমরা জানব। প্রবাদ বা প্রকৃষ্টবাদ বা কথা, সেই সম্পর্কে আমরা জানব। প্রবাদের গঠন, প্রবাদের বৈশিষ্ট্য এবং বিভিন্ন রকমের যে প্রবাদ আমরা ব্যবহার করি বা আমরা শুনতে অভ্যস্ত, কিভাবে সেগুলো ব্যবহৃত হয়, প্রাচীন সাহিত্য থেকে বর্তমান সাহিত্যের মধ্যেও কিভাবে সেই প্রবাদগুলি ব্যবহৃত হয়ে এসেছে, সেইগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমেই বলা যেতে পারে লোক সাহিত্যের অন্যতম একটা উপকরণ হলো এই প্রবাদ। লোক সাহিত্যের তো বিভিন্ন উপকরণ আছে, তোমরা পড়বে। সেই লোক সাহিত্যের অন্যান্য উপকরণ থেকে এই প্রবাদের কিঞ্চিত পার্থক্য আছে। তার কারণ, প্রবাদের মধ্যে কোথাও কল্পনার কোনো জায়গা নেই। প্রবাদ সম্পূর্ণভাবে আমাদের সমাজের সঙ্গে সম্পৃক্ত। লোক সমাজে দীর্ঘ সমাজ অভিজ্ঞতার সংক্ষিপ্ততম প্রকাশই হলো প্রবাদ। তাহলে প্রবাদ হলো কোনো জাতির বা গোষ্ঠীর সুদীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতার সংক্ষিপ্ততম রসাভিব্যক্তি। ইংরেজিতে বলতে গেলে এ proverb is a short sentence based on long experience। অর্থাৎ প্রবাদ হলো দীর্ঘ অভিজ্ঞতার সংক্ষিপ্ততম প্রকাশ। এই পর্যন্ত আমরা জানলাম প্রবাদ কি। রবীন্দ্রনাথ তার সাহিত্যের তাৎপর্য প্রসঙ্গে বলছেন যে চিত্র ও সঙ্গীত হলো ভাষার প্রাণ। অর্থাৎ সরাসরি বলে যা বোঝানো যায় না, তাকে ব্যঞ্জনার মধ্য দিয়ে বোঝাতে হয় এবং সেটা ব্যঞ্জনার মধ্য দিয়ে পরিপূর্ণতা লাভ করে। অনেক কথাই আমরা সরাসরি বলে বোঝাতে পারি না, কিন্তু ব্যঞ্জনার মধ্য দিয়ে সেটা পরিপূর্ণতা লাভ করে। তেমনি যে বিষয়টি বোঝাতে অনেক ব্যাখ্যার দরকার হয়, প্রবাদের সংক্ষিপ্ততম বুদ্ধিদীপ্ত প্রয়োগে তা কিন্তু তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে পারে। এই যে প্রবাদ যে সম্পর্কে আমরা আলোচনা করছি, প্রবাদ মানুষের দীর্ঘ অভিজ্ঞতার ফসল। গভীর পর্যবেক্ষণের ফলে দীর্ঘ অভিজ্ঞতার পর পেয়ে যা কিছু সঞ্চিত হয় তাই সত্য বলে
পরিগণিত হয়। লোক সাহিত্যের মৌখিক এই ধারাটির মধ্যে আছে একটা প্রাজ্ঞতার ছাপ। প্রবাদ লোকজীবনের অনেক দিনের সঞ্চয় করা অভিজ্ঞতার ফসল, যা দীর্ঘদিনের অনেক নিরীক্ষার ফলশ্রুতিতে লাভ করা যায়, এবং তখন তাকে সত্য বলে মেনে নিতে কারুর আপত্তি থাকে না। এই সত্য কিন্তু নীতিবাক্যের সত্য নয়। এই সত্য হলো উপলব্ধিজাত, মানুষের উপলব্ধিজাত, প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত হলো এই প্রবাদ। এখন প্রশ্ন ওঠে যে এই প্রবাদ কোথা থেকে সৃষ্টি হলো, কে এর সৃষ্টি করলো? কোন পণ্ডিত ব্যক্তি এর সৃষ্টিকর্তা? তা কিন্তু নয়। অধিকাংশ প্রবাদই কিন্তু নিরক্ষর মানুষের সৃষ্টি। এবং প্রবাদ যারা রচনা করেন বা করেছেন বা করে চলেছেন, তারা কিন্তু কোনো ব্যক্তি বা শ্রেণী বিশেষের জন্য যে সেটা রচনা করেছেন তা কিন্তু নয়। অভিজ্ঞতার সূত্র ধরে আপনা আপনি স্বতঃস্ফূর্তভাবে তাদের মুখ থেকে বেরিয়ে আসে এই প্রবাদ। শিল্পগুণ সমৃদ্ধ কোনো রচনার পরিকল্পনা নিয়ে এগুলো কিন্তু রচিত হয় না। অর্থাৎ আমি একটা শিল্পগুণ সমৃদ্ধ প্রবাদ রচনা করব, এই পরিকল্পনা নিয়ে কোনো শিল্পী বা সাহিত্যিক প্রবাদ রচনা করতে বসলেন, তা কিন্তু হয় না। তাহলে যেটা হয়, প্রত্যক্ষতা, সরলতা ও স্বতঃস্ফূর্ততাকে সঙ্গে নিয়ে তির্যক ভঙ্গিকে আশ্রয় করে এই প্রবাদগুলি যখন বেরিয়ে আসে, তখন তার শরীরে প্রায়ই মিশে থাকে রূপক অতিশয়োক্তি অলঙ্কারের আকর্ষণীয় কারুকার্য। যদি কয়েকটা উদাহরণ আমরা প্রবাদের দিই, তাহলে বড় পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ, বা পেট যখন ভরা সবাই নয়ন তারা, পেট যখন খালি সবাই চোখের বালি। এগুলো থেকে বোঝা যায় যে প্রবাদ গড়ে ওঠার পেছনে থাকে একটা প্রত্যক্ষ বাস্তবতা, দৈনন্দিন জীবনের ছোট বড় ভালো মন্দ নানান অভিজ্ঞতা, সেইগুলোর মাধ্যমে কিন্তু প্রবাদ গড়ে ওঠে। এবার আমরা চলে যাব প্রবাদের বৈশিষ্ট্যের থেকে। প্রথমত, আমরা যে প্রবাদগুলো সম্পর্কে আলোচনা করলাম সেগুলোর ভিত্তিতে যদি আমরা প্রবাদের বৈশিষ্ট্য দেখি, তাহলে প্রথমেই দেখতে পাবো সংক্ষিপ্ততা এবং উপস্থাপনার মধ্যে একটা চমৎকারিত্ব প্রবাদের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, শব্দের স্বল্পতা। কিন্তু শব্দের স্বল্পতা থাকলেও তার মধ্যে থাকবে অর্থের আধিক্য। খুব স্বল্প শব্দে আমি প্রবাদ ব্যবহার করব, ঠিক কথাই, কিন্তু একটা বৃহৎ অর্থকেই কিন্তু আমি স্বল্পাকারে প্রকাশ করছি। সুতরাং শব্দের স্বল্পতা, অর্থের আধিক্য। যেমন যদি একটা উদাহরণ দিই, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, একটা প্রবাদ। বা কুপুত্র অনেক হয়, কুমাতা নয় কখনো তো। তৃতীয়ত, কোনো একটা পরিস্থিতিকে আত্মস্থ করে প্রকাশ করতে মানুষ প্রবাদের আশ্রয় নেয়, এবং প্রবাদের মধ্যে অল্প কথায় গূঢ় বিষয়টি উদ্ভাসিত করে তোলা যায়। অর্থাৎ খুব অল্প কথার মধ্যে তার যে অন্তর্নিহিত অর্থ বা বিষয়টি আমরা উপস্থাপন করতে চাইছি। যেমন, অতিবার বেড়ো না ঝড়েতে উড়াবে, অতি নিচু হয়েও না ছাগলে মুড়াবে, এই যে প্রবাদ। চতুর্থত, বিশেষ এক নিরপেক্ষ দৃষ্টিতে প্রবাদ দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে সামাজিক, পারিবারিক যে কোনো স্বভাবকে ব্যঙ্গ বা বিদ্রুপের ভিত্তিতে সমালোচনা করে। অর্থাৎ এদিক থেকে প্রবাদ কিন্তু সমাজ শিক্ষক। সামাজিক, পারিবারিক বা বাহ্যিক যে কোনো স্বভাবকে ব্যঙ্গ বা বিদ্রুপের ভিত্তিতে যে সমালোচনা করে থাকে প্রবাদ। পঞ্চমত, প্রবাদ সর্বদাই অভিজ্ঞতা এবং অতীত নির্ভর। যেহেতু দীর্ঘ অভিজ্ঞতার উপর ভিত্তি করে এর মধ্যে কোনো মিথ্যার জায়গা কিন্তু নেই। প্রবাদের মধ্যে পুরোটাই সত্যি, কোন রকম অসঙ্গতি বা অন্যায় প্রবাদ বরদাস্ত করে না। ষষ্ঠত, আমরা ধাঁধা জানি, ধাঁধা পড়েছি আমরা বা তোমরা পড়বে, ধাঁধা আমরা শুনেছি। ধাঁধায় থাকে একটা রহস্যের আবরণ, সেটা আমাদের বুঝে নিতে হয় সেই রহস্য ভেদ করে। কিন্তু প্রবাদ হলো মুক্ত মনের পরিচায়ক, এর মধ্যে কোনো রহস্যের আবরণ নেই।
সপ্তমত, প্রবাদে যা বলা হয় তা এত সুজ্ঞাত এবং সুসংগত যে তৎক্ষণাৎ তার প্রয়োগের অভিপ্রায় যায়, অর্থাৎ সঙ্গে সঙ্গে মনে হয় যে সেটাকে আমি কোনো জায়গায় প্রয়োগ করি। এই যে চুম্বক ধর্মিতার জন্য প্রবাদের প্রয়োগ ও প্রচলন এত বেশি। যেমন অতিভক্তি চোরের লক্ষণ, অতিদর্পে হতলঙ্কা, জলে কুমির ডাঙায় বাঘ, বা দুধের স্বাদ ঘোলে মেটানো ইত্যাদি, যেগুলো আমরা প্রায়শই আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে আমাদের অজান্তে বা সজ্ঞানেই ব্যবহার করে থাকি। পরবর্তী যদি বৈশিষ্ট্যের কথা বলি, অষ্টমত, প্রবাদের ব্যঞ্জনা ধর্মিতা আর তার প্রায়োগিক যে সফলতা বিভিন্ন সময়ে বিভিন্ন কবি সাহিত্যিকদেরও প্রভাবিত করেছে এবং সাহিত্যেও কিন্তু কালে কালে যুগে যুগে এর সার্থক প্রয়োগ ঘটেছে। যদি আমরা সেই আদিমধ্য যুগে শ্রীকৃষ্ণ কীর্তনে চলে যাই, সেখানেও আমরা প্রবাদ দেখেছি, যেমন ললাট লিখিত খণ্ডন না যায়, বা ভারতচন্দ্রের অন্নদা মন্দিরে হা ভাতে যদ্যপি চায় সাগর শুকায় যায়, এই যে প্রবাদ আমরা সেখানে ব্যবহৃত হতে দেখেছি। নবমত, ঊনবিংশ শতকের শেষ দিকে প্রবাদের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। তখনকার দিনে বেশ কিছু গ্রন্থের নাম ও প্রবাদের নামে লিখিত, যেমন আলালের ঘরে দুলাল প্যারিচাঁদ মিত্রের, বা দীনবন্ধু মিত্রের সধবার একাদশী, বা যেমন কর্ম তেমনি ফল, ভাগের মা গঙ্গা পায় না, এই যে ইত্যাদি নামকরণ। এবং অনেক সময় প্রবাদের অন্তরে লীন হয়ে থাকে কোনো গল্প বা গল্পের অংশ, এবং এর থেকেই সৃষ্টি হয় প্রবাদ। একটি অন্যতম বৈশিষ্ট্য প্রবাদের, যেমন বাঁদরের পিঠে ভাগ, অর্থাৎ প্রবাদটা শুনলেই গল্পটিও কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বা অতি লোভে তাঁতি নষ্ট, বা অনেক সময় কেউ অন্ধের মতো কোনো কিছু না বুঝি যখন নকল করতে চায়, তাকে আমরা কি বলে থাকি? মাছি মারা কেরানি। এগুলো প্রবাদের উল্লেখযোগ্য দৃষ্টান্ত। আচ্ছা, পরবর্তী বৈশিষ্ট্য, প্রবাদ কিন্তু নীতি বাক্য নয়, এর মধ্যে থাকে উপদেশ, যার মধ্য দিয়ে প্রবাদ আমাদের জীবন, সমাজ ও শুভাশুভ বোধকে নিয়ন্ত্রিত করে। প্রবাদে যা প্রচলিত হয় তা পুঁথিগত শিক্ষার চেয়ে কিন্তু অনেক বেশি কার্যকরী। যেমন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস ইত্যাদি প্রবাদ। অর্থাৎ পুঁথিগত বিদ্যার মাধ্যমে আমরা জানা অর্জন করতে পারবো, সেটার থেকেও এই প্রবাদ কিন্তু আমাদের অনেক বেশি কার্যকরী। এছাড়াও প্রবাদের মধ্যে রয়েছে চিরন্তনতা, সর্বদেশে সর্বকালে এই প্রবাদ কিন্তু রয়েছে। যেমন দু একটা উদাহরণ যদি দিই, চীন দেশের একটি প্রবাদ, ক্রো মক্স দি পিগ ফর হিজ ব্ল্যাকনেস, বা আমেরিকার একটি প্রবাদ, পট কলস দি কেটল ব্ল্যাক। তেমনি আমাদের বাংলাতেও গায়ে মানে না আপনি মোড়ল, বা পাকা ধানে মই দেওয়া, এগুলির মধ্যেও কিন্তু অলঙ্করণে বা চিত্রকল্পে দেশজ প্রভাব থাকলেও প্রবাদগুলির বিশ্বজনীনতা সহজেই অনুধাবন করা যায় বা আমরা অনুধাবন করতে পারি। পরবর্তী অংশ